ওকে, যা বলছিলাম যে ম্যাম চুয়েট থেকে ত্রিপুরীতে বিএসসি কমপ্লিট করার পর অতঃপর এমএসসি ও মাস্টার ইন সায়েন্সও ত্রিপুরী থেকে কমপ্লিট করেছেন। বর্তমানে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে চুয়েট ইনস্টিটিউট অফ এনার্জি টেকনোলজিতে কর্মরত রয়েছেন এবং সামনে উচ্চ শিক্ষা পিএইচডির জন্য অস্ট্রেলিয়াতে যাচ্ছেন। ওনার রিসার্চ ফিল্ডে হচ্ছে ম্যাথল্যাব নিয়ে, মাস্টার্স যে রিসার্চ ফিল্ডে কাজ করছেন সেটা ছিল ওয়াটার মার্কিং অ্যান্ড ডিজিটাল সিগন্যাল প্রসেসিং নিয়ে। এবং তিনি ওনার কোর্সটা ম্যাথল্যাব দিয়েই করেছিলেন। ওনার যে থিসিস ছিল সেটা ম্যাটল্যাব দিয়ে, পুরো ম্যাটল্যাব দিয়ে কোডিং করে থিসিসটা করেছে এবং সেটার উপর উনি বিভিন্ন পাবলিকেশন করেছেন। ওনার কিউ1 জার্নাল রয়েছে কিছু, এবং সে সাথে কিছু পাবলিকেশন আছে ও কনফারেন্স আইসিপুরি। তো আর ম্যাডামের রিসার্চ ফিল্ডটা হচ্ছে যে ম্যাডাম ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, স্মার্ট গ্রিড এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো নিয়ে ম্যাডামের ইন্টারেস্ট আছে। তো আপনাদের কারো যদি এই ফিল্ডগুলো রিলেটেড কোনো কাজ করতে আগ্রহী থাকেন তো অবশ্যই ম্যামের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। তো ম্যাম, আপনি ক্লাসটা শুরু করতে পারেন। আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি ক্লাস শুরু করেন। আর হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে জাস্ট শেয়ার করলেই হবে। ঠিক প্রথমে সকলকে নমস্কার এবং ধন্যবাদ আদনান ভাই সুযোগটি দেওয়ার জন্য, এরকম একটা প্ল্যাটফর্মে ক্লাস নিবার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ। আহ, তাহলে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমি এই ক্লাসটা প্রথমে, যেটা আদনান ফয়সাল সিদ্দিকী স্যার বললেন যে প্রথমে আমি ক্লাসটা কন্ডাক্ট করব, তারপর যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে ক্লাস শেষে নির্দ্বিধায় আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে? তাহলে আমি ক্লাস শুরু করছি। হ্যাঁ, আমার স্লাইডটিকে দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি যেহেতু আজকে ম্যাটল্যাব নিয়ে আপনাদের ক্লাস নিতে যাচ্ছি এবং যেহেতু আমার টপিকটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এবং ডিজিটাল ওয়াটার মার্কিং, সেই ক্ষেত্রে আমি এই নিয়ে আপনাদের কিছু ইন্ট্রোডাকশন দেব, শর্ট ইন্ট্রোডাকশন, যে ডিজিটাল ওয়াটার মার্কিংটা আসলে কি এবং কিভাবে এটা করা হয়। তারপর আমি সরাসরি ম্যাটল্যাব কোডে চলে যাব। তো প্রথমে এখানে কিছু পাবলিকেশনস এর কথা আমি বলছি। আসলে আম, ম্যাটল্যাব, হ্যাঁ, হ্যাঁ, কেউ কি কিছু বলবেন? দেখা যাচ্ছে স্লাইড? আমি সবার মতো ঢং জি করে ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমি ম্যাটল্যাবের উপর ভিত্তি করে যে কাজটা করেছি, যেটা আমার এমএসসির কাজ ছিল ডিজিটাল ওয়াটার মার্কিং। এটার উপর মূলত আমি 3টা জার্নাল পেপার করি এবং 2টো কনফারেন্স পেপার করি। এর মধ্যে এইটা হচ্ছে লিস্টটা, যে যে পাবলিকেশন গুলো জার্নালে আমি করেছি। এর মধ্যে সেকেন্ড এবং থার্ড জার্নাল দুটো হচ্ছে আমার কিউ1 জার্নালে পাবলিকেশন হয়। কিউ1 জার্নাল সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জেনে থাকেন যে জার্নালের 4টা কোয়ার্টাইল থাকে, কিউ3 এবং কিউ4। এর মধ্যে কিউ1 কোয়ার্টাইলটা হচ্ছে সব থেকে বেস্ট। এবং এর মধ্যে যে সেকেন্ড জার্নালটা আছে সেটার জন্য আমি বেস্ট রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড 2020 অর্জন করি, যেটা আমাকে প্রদান করা হয়েছিল ডিআরইর পক্ষ থেকে, ডিআরই চুয়ে, যেটা হচ্ছে ডিরেক্টরেট অফ রিসার্চ অ্যান্ড এক্সটেনশন। এবং আমি ফ্যাকাল্টি অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ এই বেস্ট পেপার অ্যাওয়ার্ডটি অর্জন করি। আচ্ছা, এখন আমরা ডিজিটাল ওয়াটার মার্কিং এ চলে যাই। ডিজিটাল ওয়াটার মার্কিং বেসিক্যালি হচ্ছে একটা টেকনিক যেখানে হচ্ছে একটা সিগন্যালের ভেতর আরেকটা সিগন্যালকে এমবেড করা হয়, যাতে করে ওই সিগন্যালের অথেন্টিসিটি সম্পর্কে আমরা জানতে পারি। এখন যেই সিগন্যালের ভেতরে আরেকটা সিগন্যাল এমবেড করা হয় ওই সিগন্যালটাকে হোস্ট সিগন্যাল বলা হয়। এবং
যাকে এমবেড করা হয় তাকে ওয়াটারমার্ক বলা হয়। এর একটি উদাহরণ হিসেবে আমি বলতে পারি ওয়াটারমার্কের বাংলা হচ্ছে জলছাপ। আমরা যে নোটগুলো ব্যবহার করি কারেন্সিতে, যেমন আমরা যে টাকা ব্যবহার করি, সেখানে ওটার অথেন্টিসিটি মানে টাকাটা কি আসল নাকি টাকাটা নকল, সেটা মেইনলি জাজ করা হয় ওয়াটারমার্ক দেখে। এটা হয়তো আপনারা জেনে থাকেন যে লাইটের এগেনস্টে যদি আমরা ধরি একটা জলছাপ ফুটে ওঠে এবং তার থেকে আমরা বুঝতে পারি, মানে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যে টাকাটাকে আসল নাকি টাকাটা নকল। ঠিক সেরকম ভাবে যখন একটা সিগন্যালের অথেন্টিসিটি মানে এই সিগন্যালটাকে আমাদের ওয়ান্টেড পার্টি থেকে আসছে কিনা সেটার অথেন্টিসিটি জাজ করার জন্যই ওই সিগন্যালের ভেতর একটি ওয়াটারমার্ক বা একটি সিগন্যালকে ঢোকানো হয়, এমবেড করা হয়, এবং যে মাধ্যমে এটা করা হয় সেটাকে আমরা ডিজিটাল ওয়াটারমার্কিং বলছি। এখন ডিজিটাল ওয়াটারমার্কিং ইনফরমেশন হাইডিং এও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ আসলে আমরা কি করছি, হোস্ট সিগন্যালের ভেতরেই আরেকটা সিগন্যালকে লুকিয়ে রাখছি। এই লুকানো সিগন্যালটাই বেসিক্যালি হোস্ট সিগন্যালের অথেন্টিসিটি আমাদের কাছে প্রমাণ করে। এখন এই সিক্রেট ইনফরমেশনটা এমন ভাবে এমবেড করতে হবে হোস্ট সিগন্যালের ভেতরে, যাতে করে হোস্ট সিগন্যালটা যদি ট্রান্সমিশন থেকে রিসিভিং এন্ড পর্যন্ত বিভিন্ন মাধ্যমের ভেতর দিয়ে যদি যেতে থাকে, অতিক্রম করতে হয়, তাহলেও যাতে ওই সিগন্যালটি তার ভেতর প্রেজেন্ট থাকে। যদি এটা প্রেজেন্ট না থাকে তাহলে আমরা বলতে পারি কি আমরা যে ডিজিটাল ওয়াটার মার্কিং এর যে টেকনিকটা আমরা ডেভেলপ করেছি সেই টেকনিকটা এতটাও এফিশিয়েন্ট না যে যে কোনো পরিস্থিতিতে সেই সিগন্যালটাকে ধরে রাখতে পারে। এখন যেই প্রসেসের মাধ্যমে ওয়াটারমার্ককে হোস্ট সিগন্যালে হয় তাকে এমবেডিং প্রসেস বলা হয়, এবং যে প্রসেসের মাধ্যমে ওয়াটারমার্ককে এক্সট্রাক্ট করে আনা হয় তাকে এক্সট্রাকশন বলা হয়। এবং এখানে যেটা আমি বলেছি যে the efficiency of a watermarking technique depends on how efficiently the watermarks are embedded in the host signal to maintain the quality of that signal as well as the successful extraction of the watermarks. এটা বলতে কি বোঝাচ্ছে, আমরা জানি আমরা যদি বেসিক সিগন্যাল এন্ড সিস্টেম অথবা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং থেকে যদি যেই জ্ঞানটা অর্জন করি, সেখানে আমরা জানি যদি একটি সিগন্যালের ভেতরে আরেকটা সিগন্যালকে ঢোকানো হয় বা যদি কোনোভাবে দুটো সিগন্যালের মধ্যে ইন্টারাকশন হয়, সেই ক্ষেত্রে এটা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। ওই ডিস্টারবেন্সের ফলে সিগন্যালটা আমাদের কাছে ঠিকমতো আসতে পারে না। যদি সেই সিগন্যালটা ইমেজ হয়, ইমেজে কিছু শেডিং এফেক্ট হয় এবং অডিওর ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সের সৃষ্টি হয়। তাহলে ডিজিটাল ওয়াটারমার্কে কিভাবে আমরা একটি সিগন্যালের ভেতরে আরেকটা সিগন্যালকে এমবেড করব, এজন্যই বলা হচ্ছে যে একটা এফিশিয়েন্ট ওয়াটারমার্কিং টেকনিক তখনই হবে যদি আমরা হোস্ট সিগন্যালের ভেতর ওয়াটারমার্ক সিগন্যালকে এমবেড করার পরেও হোস্ট সিগন্যালের কোনো রকম ক্ষতি হবে না, এবং পরবর্তীতে আমরা যখন ওয়াটারমার্ককে এক্সট্রাক্ট করব ওই ওয়াটারমার্কটাও যাতে ঠিক মতো থাকে। এই প্রমাণটাই আমি ম্যাটল্যাবের ফাংশনের মাধ্যমে আউটপুটের মাধ্যমে আমি দেখাবো, যেটা একটু পরেই আসছে। তাহলে আমরা যদি একটা ফ্লো চার্টের মাধ্যমে এটা দেখাই, তাহলে এমবেডিং প্রসেস বলতে কি বোঝাচ্ছে দেখুন, যে এটা এমবেডিং, এখানে হোস্ট সিগন্যাল আসছে, ওয়াটারমার্ক আসছে, এখানে আমরা একটা অ্যালগরিদম ফলো করব এবং ফাইনালি আমরা একটা ওয়াটারমার্ক সিগন্যাল পাবো। এবং এক্সট্রাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওয়াটারমার্ক সিগন্যাল আছে, হোস্ট সিগন্যাল আসছে, এখানে একটা এক্সট্রাকশন অ্যালগরিদম আমরা ব্যবহার করব, ফাইনালি আমরা ওয়াটারমার্কে রিকভারি করতে পারবো। আমি যে ওয়াটারমার্কিং টেকনিক গুলো ডেভেলপ করেছি সেখানে আসলে আমি কি কি করেছি, এখন আমি তো বললেই হবে না যে আমাকে সিগন্যালটা এমবেড করতে হবে বা ম্যাটল্যাবের মাধ্যমে করে দিলেই হবে। ম্যাটল্যাবের মাধ্যমে করি বা যেই মাধ্যমে করি না কেন, আমাকে তো একটা ম্যাথমেটিক্যাল টুল ফলো করতে হবে। তাহলে আমি কি ম্যাথমেটিক্স এখানে ব্যবহার করছি, আমি ব্যবহার করছি ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম অর ডিডব্লিউটি এবং সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন অর এসভিডি, এই দুটো ম্যাথমেটিক্যাল টুল আমি ব্যবহার করেছি। এবং আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে আমি একটা হোস্ট সিগন্যালের ভেতর একের অধিক ওয়াটার মার্ককে আমি প্রবেশ করাবো, এবং আমি হোস্ট এবং ওয়াটারমার্ক সিগন্যালের পুরো এন্টায়ার এনার্জি স্পেকট্রামকে ব্যবহার করব। এবং আমি যে ওয়াটারমার্ক সিগন্যালটা ব্যবহার করছি সেটা হচ্ছে হোস্ট সিগন্যালের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকবে ওভার দ্য এন্টায়ার রিজিয়ন অফ দ্য
হোস্ট সিগন্যাল একটু যদি বুঝিয়ে বলি, আমি আসলে এখানে কি করব, ওয়াটার মার্ককে এমন ভাবে এমবেড করব যাতে কি ওয়াটার মার্ক পুরো হোস্ট সিগন্যাল জুড়ে ডিস্ট্রিবিউটেড থাকে, প্রত্যেকটা পোর্শনে থাকে, যেটা আমি পরের স্লাইডে একটু ব্যাখ্যা করব। এবং এই যে এটাকে আমি ডিস্ট্রিবিউট করবো, এই ডিস্ট্রিবিউশনের জন্য আমাকে হোস্ট সিগন্যালের এনার্জি স্পেকট্রামকে আমার ডিভাইড করতে হবে। এই ডিভিশনের কাজটাই আমি করব ডিডব্লিউটির মাধ্যমে। এবং কিভাবে কোন পার্টের সাথে কোন পার্ট সংযুক্ত হবে সেই ইনস্ট্রাকশনটা দেব আমি এসভিডি এর মাধ্যমে। এটা যদি আমি করি তাহলে ওয়াটার মার্কে যদি আমার অপসারণ করতে হয় তাহলে প্রত্যেকটা পার্টকে আমার অপসারণ করতে হবে, যেটা কি খুব কঠিন। যেমন আনওয়ান্টেড পার্টের উদ্দেশ্যই থাকবে কি, যে আমি যে একটা সিগন্যাল পাঠাচ্ছি সে কি করবে, সিগন্যাল থেকে ওয়াটার মার্কে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে করে কি অপর পক্ষ যাতে বুঝতে না পারে যে হ্যাঁ এই সিগন্যালটা আমি পাঠিয়েছি। কারণ যদি আমি যার মাধ্যমে আমি অথেন্টিসিটি টেস্ট করব তাকেই যদি সরিয়ে দিই তাহলে তো সে বুঝতে পারবে না সিগন্যালটা কি আসলে আমি পাঠিয়েছি কিনা, যেটা কি টাকার ক্ষেত্রে হয়ে থাকে। আমরা নকল টাকা কিভাবে বুঝি, যদি ওয়াটার মার্কটা যদি ঠিক মতো কাজ না করে বা ওয়াটার মার্কটাকে যদি আমি ঠিকভাবে দেখতে না পারি, তখনই কিন্তু আমি বুঝবো যে এই টাকাটা আসলে আমার দেশের টাকা না, হয়তো অন্য কেউ এটাকে ম্যানিপুলেট করে টাকাটা তৈরি করেছে। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে ডিডব্লিউটি সম্পর্কে আমি একটু বলি। এই ক্ষেত্রে আমি খুব বেশি হয়তো আপনাদেরকে এটা বলছি না, কারণ এটা পজ করে আপনারা দেখতে পারেন, আমি স্লাইডে দিয়ে দিয়েছি, হয়তো ভিডিওতেও আসবে, পজ করে আপনারা দেখতে পারেন। আমি পুরো ম্যাথমেটিক্সটা এখানে ব্যাখ্যা করছি, কিন্তু এখানে বলার সময় আমি সহজভাবে যদি আমি বলি, ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম অর ডিডব্লিউটি হচ্ছে এমন একটা টুল যেটা কোনো একটা সিগন্যালকে ওয়েভলেটে বিভক্ত করে। এখন ওয়েভলেট বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা তো ফোরিয়ার ট্রান্সফর্ম পড়েছি। ফোরিয়ার ট্রান্সফর্মে আসলে কি করা হয়, একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে আলাদা আলাদা করা হয়। ওখানে যদি ম্যাথমেটিক্সটা আপনারা দেখে থাকেন, ফোরিয়ার ট্রান্সফর্ম বা ফোরিয়ার অ্যানালাইসিসে কি করা হয়, একটা সিগন্যাল যখন ফোরিয়ার ট্রান্সফর্মের ভেতর দিয়ে যায় সে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে বিভক্ত হয়। ডিডব্লিউটি তেও ঠিক সেমই হয়। এখানে আসলে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে আলাদা করা হয় এবং এর মাধ্যমে আমি চারটা ব্যান্ড পেয়ে থাকি। এখানে যদি দেখেন এই চারটা ব্যান্ড হচ্ছে এল এল, এইচ এল, এল এইচ এবং হচ্ছে এইচ এইচ। এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি ব্যান্ড। এগুলোর নাম হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট, হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং ডায়াগোনাল সাবব্যান্ড। এখানে এল এল বলতে কি বোঝাচ্ছে, লো লো। লো লো বলতে কি বোঝাচ্ছে, আসলে ফিল্টার, সে দুইবার লো লো ফিল্টারের মধ্য দিয়ে যাবে। এইচ এল বলতে সে একবার হাই পাস ফিল্টারের মধ্যে দিয়ে যাবে, একবার লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে যাবে। এলএইচ বলতে বোঝাচ্ছে সে একবার লো পাস ফিল্টারের মধ্য দিয়ে যাবে আর তারপর যাবে হাই পাস ফিল্টারের মধ্য দিয়ে। এবং এইচএইচ বলতে কি বোঝাচ্ছে, সে একবার হাই পাস ফিল্টারের মধ্য দিয়ে যাবে, দ্বিতীয়বার আবার হাই পাস ফিল্টারের মধ্য দিয়ে যাবে। এখন যদি আমি একটু ব্লক ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখাই, এখানে আপনারা দেখবেন এই যে ফিল্টার অ্যানালাইসিস, এখানে কি হচ্ছে দেখেন, এই এক্সএন যদি একটা সিগন্যাল হয় তাহলে সে হচ্ছে দুইবার দুটো ফিল্টারের ভেতর দিয়ে যাচ্ছে। এবং এখানে দুই বলতে কি বোঝাচ্ছে, এটাকে সেকেন্ড অর্ডার বলা হয়। ঠিক আছে, সেকেন্ড অর্ডারের মধ্য দিয়ে আমরা প্রথমে অ্যাপ্রক্সিমেট কোএফিসিয়েন্ট পাবো, তারপর আমরা ডিটেল কোএফিসিয়েন্ট পাবো। এবং যদি 3 লেভেল ফিল্টার যদি হয়, মানে হচ্ছে তিনবার যদি একটা সিগন্যালকে ফিল্টারের মধ্য দিয়ে পাস করানো হয় তাহলে কি হবে, প্রথমবার সে গেল, এখান থেকে আমরা যে কম্পোনেন্টটা পাচ্ছি সে আবার দুটো ফিল্টারের মধ্য দিয়ে গেল, এখান থেকে যা পাচ্ছি আবার দুটো ফিল্টারের মধ্য দিয়ে গেল, মানে হচ্ছে লেভেল 3। এখন ডিডব্লিউটি করলে হয় কি, আমি যদি ডিডব্লিউটি করি, যেমন আমি যদি একটা ইমেজকে ডিডব্লিউ করি তাহলে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা সাবব্যান্ড, ইমেজ সাবব্যান্ডের সাইজটা কি হবে, half of the image achieved by combining those subbands। মানে হচ্ছে আমি যদি যেমন একটা ইমেজের সাইজ যদি 256 বাই 256 হয়, তাহলে এটাকে যদি আমি একবার ডিডব্লিউটি করি তাহলে আমি এই চারটা সাবব্যান্ড পাবো এবং প্রত্যেকটা সাবব্যান্ডের সাইজ হবে তার রিয়েল সাইজের অর্ধেক, মানে 128 করে হবে।
ঠিক আছে, এভাবে আমি প্রত্যেকবার যখন এগুলোকে ডিডাব্লিউটি করব, আমি একবার ডিডাব্লিউটি করার পরে আবার ডিডাব্লিউটি করতে পারি। এভাবে যদি প্রত্যেকবার করতে থাকি, প্রত্যেকবার ইমেজের সাইজটা হাফ হতে থাকবে। আর হাফ হওয়া মানে কি, সাইজ হাফ হওয়া মানে কি, অবশ্যই এখানে বিভিন্ন সরি এখানে বিভিন্ন এনার্জি লেভেল ক্রিয়েট হতে থাকবে। এতটুকুই আমি বলছি ডিডাব্লিউটি সম্পর্কে, তারপর আমি এটাকে ম্যাটল্যাব কোডিং এর মাধ্যমে দেখাবো। আর এসভিডি বলতে কি বোঝাচ্ছে, এসভিডি হচ্ছে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন। একটা সিগন্যালকে যদি আমি এসভিডি যদি করি, তাহলে এই কম্পোনেন্ট গুলো আমরা পাই, যেখানে ইউ হচ্ছে একটা ইউনিটারি ম্যাট্রিক্স, এস হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স উইথ নন নেগেটিভ রিয়েল নাম্বারস অন দ্য ডায়াগোনাল, এবং বিটা হচ্ছে আরেকটা ইউনিটারি ম্যাট্রিক্স। সাধারণত ডায়াগোনাল ম্যাট্রিক্সের এলিমেন্টকেই সিঙ্গুলার ভ্যালু বলা হয়। আমি যেই ওয়াটারমার্কিং এর টেকনিক গুলো ডেভেলপ করেছি, এখানে আমি সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনকে আসলে ব্যবহার করেছি কোন পার্টের সাথে কোন পার্টকে আমি সংযুক্ত করব, মানে আমি হোস্ট সিগন্যালের কোন পার্টের সাথে ওয়াটারমার্ক সিগন্যালের কোন পার্টকে আমি সংযুক্ত করব, সেটা এই সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনের মাধ্যমে আমি করেছি। মানে ডিডাব্লিউটির মাধ্যমে আমি এনার্জি লেভেল ক্রিয়েট করেছি, এবং সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন মানে সিঙ্গুলার ভ্যালু গুলো মাধ্যমে আসলে আমি এই সিগন্যাল দুটোকে কম্বাইন করেছি, যাতে করে কি একটা সিগন্যাল আরেকটা সিগন্যালকে কোনোভাবে ডিস্টার্ব না করে, মানে ডিস্টারবেন্সটাকে কমাবার জন্য। এখানেও আমি ঠিক সেই কথাটাই বলেছি যে ইন দ্য প্রপোজ টেকনিক বিফোর কম্বাইনিং দ্য হোস্ট এন্ড ওয়াটারমার্ক সিগন্যালস, দ্য সিগন্যালস উইল বি গন থ্রু DWT and then singular value decomposition. After those transformations, the singular values of the host and watermark signals will be combined using an algorithm. এখানে হচ্ছে আমি ফ্লো চার্টের মাধ্যমে জিনিসটাকে দেখিয়েছি। যেমন এখানে হোস্ট ইমেজ, প্রথম লেভেল DWT যদি আমি করি, তাহলে আমি চারটা ব্যান্ড পাবো, যেটা আগে বলেছি LL, LH, HL এবং HS। ওখান থেকে একটা ব্যান্ড বা সবগুলো ব্যান্ডকে আমি সিলেক্ট করতে পারি, যেটা দিয়ে আমি আবার কি করব, DWT করব। এখান থেকে আবার ব্যান্ড সিলেক্ট করে আমি আবার DWT তে যাব, তারপর আবার ব্যান্ড সিলেক্ট করে আমি SVD করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 লেভেল ডিডাব্লিউটি, 20টা লেভেল ডিডাব্লিউটি আমি ইউজ করেছি। 20 লেভেল ডিডাব্লিউটি ইউজ করেছি মানে কি, এখানে আসলে যদি চারটা করে ধরেন, প্রত্যেকটা ডিডাব্লিউটি তে হচ্ছে চারটা সাবব্যান্ড তৈরি হয়, তাহলে 20টাতে কয়টা হবে, 80টা সাবব্যান্ড কিন্তু ক্রিয়েট হবে। তাহলে 80টা সাবব্যান্ড মানে 80টা এনার্জি লেভেল কিন্তু আমি ক্রিয়েট করেছি। এবং ওয়াটারমার্ক ইমেজের ক্ষেত্রে আপনারা দেখবেন 5 লেভেল পর্যন্ত আমি করেছি। তাহলে প্রত্যেকটাতে যদি চারটা করে সাবব্যান্ড ক্রিয়েট হয়, 5টা থেকে 20টা সাবব্যান্ড কিন্তু ক্রিয়েট হবে, মানে কি 20টা এনার্জি লেভেল তৈরি হচ্ছে। এখন এরকম ওয়াটারমার্ক ইমেজ আমি চারটা ইউজ করব, তাহলে কি চারটার থেকে 20টা করে আমি 4 20-এ 80টা এনার্জি লেভেল পাবো, এবং এই 80টা এনার্জি লেভেল হোস্ট ইমেজের 80টা এনার্জি লেভেলের সাথে কম্বাইন্ড হবে এই অ্যালগরিদমটাকে ফলো করে, যেখানে H হচ্ছে কি সিঙ্গুলার ভ্যালু অফ হোস্ট ইমেজ, এবং S হচ্ছে SWM হচ্ছে সিঙ্গুলার ভ্যালু অফ ওয়াটারমার্ক ইমেজ, এবং এখানে কে একটা কোএফিসিয়েন্ট ব্যবহার করা হচ্ছে। এই কোএফিসিয়েন্টের মানটা হচ্ছে খুব ক্রুশাল, কারণ এটার উপর ভিত্তি করেই কি আমি আসলে কিভাবে সংযুক্ত করছি সেটা নির্ভর করছে, যাতে করে আমার কোনো ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট না হয়। এবং পরবর্তীতে গিয়ে আমরা এটা দেখবো, আমি যে চারটা সাবব্যান্ডের কথা বলেছি LL, LH, HL এবং HH, এখানের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী সাবব্যান্ড হচ্ছে কি LL সাবব্যান্ড, এবং সব থেকে কম শক্তিশালী সাবব্যান্ড হচ্ছে HH সাবব্যান্ড। এজন্যে আমরা কি করব, আমার যে টেকনিকটা সেটা হচ্ছে কি কম এনার্জির সাবব্যান্ডের সাথে বেশি এনার্জির সাবব্যান্ডকে আমি কি করব, সংযুক্ত করব, যাতে একে অন্যকে ডিস্টার্ব সর্বনিম্ন ভাবে করে। এবং এক্সট্রাকশন প্রসিজারটা হচ্ছে ঠিক এমবেডিং প্রসিজারের উল্টোটা। এখানে আমরা ওয়াটারমার্ক ইমেজ পাবো 20 লেভেল পর্যন্ত, এটাকে আমি ভাগ করে ফেলবো, এক্সট্রাকশন অ্যালগরিদম ব্যবহার করবো, এখান থেকে আমি চারটা ওয়াটারমার্ক ইমেজ পেয়ে যাব। এখন একটা রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কি হোস্ট ইমেজ,
এর ভেতরে যদি আমি 4টা ওয়াটারমার্ক ইমেজকে ঢোকানোর পরে এমবেড করার পরে আমার এই বি ইমেজটা আসছে। এখান থেকে আপনারা ক্লিয়ারলি কিন্তু দেখতে পাবেন দুটো ইমেজের মধ্যে ভিজুয়ালি তেমন কোনো পার্থক্যই কিন্তু নেই। এবং আরেকটু মনোযোগ দিলে আপনারা দেখতে পাবেন ওয়াটারমার্ক ইমেজের কিন্তু এজ গুলো কিন্তু ভালো, এটা হোস্ট ইমেজের থেকে কিন্তু আরেকটু গাঢ় হয়েছে। এবং ভিজুয়ালি দেখলে কিন্তু কোনো পার্থক্য তো পাবেনই না, আরো মনে হতে পারে কি হয়তো হোস্ট ইমেজের থেকে ওয়াটারমার্ক ইমেজের ইন্টেন্সিটিটা শার্পনেসটা কিন্তু একটু বেশি। এই জিনিসটাই আমি দেখাতে চাচ্ছিলাম যে আমি পোস্ট ইমেজের ভেতর আরো 4টা ইমেজকে কিন্তু ঢুকিয়েছি, এমবেড করেছি, যার ফলে কিন্তু ওয়াটারমার্ক ইমেজের কোনো রকম পরিবর্তনই কিন্তু হয়নি। তাহলে কি এটা এফিশিয়েন্ট ওয়াটার মার্কিং টেকনিকের একটা ক্রাইটেরিয়াকে কিন্তু ফলো করছে, যেটা হচ্ছে কি এমবেডিং টেকনিকটা কিন্তু এখানে খুব ভালো হয়েছে, যার ফলে 4টা ইমেজকে ঢোকানোর পরেও এমবেড করার পরেও কিন্তু কি হলো আমার ওয়াটারমার্ক ইমেজের কোনো রকম পরিবর্তনই কিন্তু হয়নি। আচ্ছা, এখন আমি ম্যাটল্যাব কোডে আমি চলে যাচ্ছি। তাহলে আমি এই শেয়ারটা বন্ধ করে দিয়ে নতুন শেয়ারিং এ যাই, যেটাতে আরো হয়তো বুঝতে সুবিধা হবে। এই ম্যাটল্যাব কোডে আমরা চলে আসছি। এটা হচ্ছে ম্যাটল্যাব কোডটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যারা যাচ্ছে। উপস্থিত আছেন হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, ওকে। এটা হচ্ছে এটা হচ্ছে দেখুন, এই কোডটা হচ্ছে পুরোটা আমার এই টেকনিকটা ডেভেলপ করার কোড। এখানে আপনারা দেখতে পাবেন কোডটা হচ্ছে এখানে নিয়ার অ্যাবাউট 874 লাইনের একটা কোড। সো এই কোডটা আমি পুরো তো আপনাদেরকে দেখাচ্ছি না, যেগুলো যেগুলো দেখানোর দরকার সেগুলো বলছি। প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে আমি এখানে 4টা ব্যান্ড ক্রিয়েট করছি। আসলে 4টা ব্যান্ড দিয়ে কি বোঝাচ্ছে, এই কোডটা যদি আমি একটু রান করাই তাহলে হয়তো আপনারা বুঝবেন। যেমন হোস্ট ইমেজটা আমরা কি ব্যবহার করেছি তা আপনাদের মনে আছে। এখন যদি আমি এটা রান করাই তাহলে আমার কি আসছে একটু দেখি। আরে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই ফিগারটাকে দেখা যাচ্ছে? যারা উপস্থিত আছেন ফিগারটাকে দেখা যাচ্ছে? ম্যাম শুধু কোড দেখা যাচ্ছে আপনার এডিটর উইন্ডো। এই ফিগারটা দেখা যাচ্ছে না এখন যে ফিগারটা আসলো? না ম্যাম জি না আচ্ছা, দেখা যাচ্ছে ফিগারটা? না ম্যাম কোনো ফিগার তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে একটু দেখছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখা যাবে। আমি শেয়ার আলাদাভাবে করতে হবে। এখন দেখা যাচ্ছে ফিগারটা? জি ম্যাম। হ্যাঁ, এই ফিগারটাতে আপনারা দেখে থাকবেন এখানে উপরে আমি কিন্তু লিখেছি এল এল, এল এইচ, এইচ এল এবং এইচ এস। এই যে আমি 4টা সাবব্যান্ড কিন্তু ক্রিয়েট করেছি। এখানে দেখেন সাবব্যান্ডের মধ্যে কি
এল এল সাবব্যান্ডটা হচ্ছে কি পুরো যে হোস্ট ইমেজটা যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম পুরো সেটার মতোই না? একটু রেসপন্স করতে হবে। জি ম্যাম। হ্যাঁ, পুরো সেটার মতো, কিন্তু বাকি সাবব্যান্ড গুলোতে আপনারা দেখে থাকবেন এলএইচ এ কিন্তু খুব বেশি কিন্তু বোঝা যাচ্ছে না, এইচএল এ কিন্তু তার থেকেও কম বোঝা যাচ্ছে, এবং এইচ এ কিন্তু তার থেকেও কম বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো যে এলএল সাবব্যান্ডে কিন্তু আমার ইমেজের এনার্জিটা হচ্ছে বেশি কনসেন্ট্রেটেড, এবং সবচেয়ে কম হচ্ছে আমার এইচএইচ সাবব্যান্ডে, এবং এলএইচ এবং এইচএল সাবব্যান্ডে শক্তির পরিমাণ হচ্ছে ঠিক এই দুটোর মাঝামাঝি পর্যায়ে আছে। তাহলে আমি যদি ডিডাব্লিউটি করি, এখন যদি আবার আপনারা এই এলএইচ কে যদি আবার ডিডাব্লিউটি করেন, এরকম আরো 4টা ব্যান্ড কিন্তু আপনারা পেয়ে থাকবেন। ওখানে কিন্তু দেখবেন কি আবার কি 4টা এনার্জি লেভেল কিন্তু ক্রিয়েট হয়েছে, এবং এইচএল কে যদি আবার করেন আরো 4টা ব্যান্ড কিন্তু ক্রিয়েট হবে, এইচএইচ কে আবার করলে আরো 4টা ব্যান্ড কিন্তু ক্রিয়েট হবে। এভাবে যতবার আপনারা এগুলো করতে থাকবেন ততবারই কিন্তু ডিফারেন্ট এনার্জি লেভেল তৈরি হবে, এবং এইখানে যে 4টা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন সে ভাগ করে ফেললো, প্রত্যেকটা ইমেজের সাইজ কিন্তু যে রিয়েল হোস্ট ইমেজটা আছে তার সাইজের ঠিক হচ্ছে অর্ধেক। মানে প্রত্যেকবার আপনারা ডিডাব্লিউটি করলে এটার সাইজ কিন্তু অর্ধেকে নেমে আসবে। যেমন প্রথমবার যদি আমি একটা ইমেজের সাইজ 256 বাই 256 ধরি, তাহলে এটাকে ডিডাব্লিউটি করার পরে আসবে কত? 128 বাই 128। এখন 128 বাই 128 ইমেজকে যদি আবার ডিডাব্লিউটি করে তাহলে কত আসবে? 64 বাই 64। এভাবে করে করে কিন্তু কমতে থাকবে। এর ফলে কি হবে? আমরা ডিফারেন্ট এনার্জি লেভেল পাবো, যেটাকে আমি আগে আপনাদেরকে বলেছি। এভাবে ডিফারেন্ট এনার্জি লেভেল আমরা ওয়াটার মার্ক ইমেজের ক্ষেত্রেও কিন্তু আমরা পাবো। এরকম ভাবে ডিফারেন্ট এনার্জি লেভেল তৈরি করার পরে আমরা কি করব, এগুলোকে অনেকটা আমরা এভাবে বলতে পারি ডিফারেন্ট এনার্জি লেভেল তৈরি করার মানে কি আমরা হচ্ছে বিভিন্ন ছোট ছোট টুকরোয় আমরা কি করলাম, বিভক্ত করলাম, পরে আমরা একটি টুকরোর সাথে আরেকটা টুকরোকে কি করে দেব, কম্বাইন করে দেব। এই জন্যই আমি বলছি কি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য এন্টায়ার এনার্জি রিজিয়ন অফ দ্য হোস্ট সিগন্যাল। মানে আমি যদি একটু রিয়েল লাইফ সিনারিও দিয়ে বলে থাকি, যেমন ধরেন আপনারা একটা জিগস পাজেল আপনারা নিয়ে আসলেন, পাজেলের বিভিন্ন টুকরোগুলোকে যদি আমাদের এই ঘরটা যদি হোস্ট ইমেজ হয়ে থাকে এবং পাজেলটা যদি আমার ওয়াটার মার্ক ইমেজ হয়ে থাকে, আমরা কি করব, ওয়াটার মার্ক ইমেজের পাজেলের বিভিন্ন টুকরোকে আমরা ঘরের ভিতর বিভিন্ন জায়গায় রেখে দেব, যাতে করে কি আমরা বুঝবো না, এমন ভাবে লুকিয়ে রাখবো যে আমরা বুঝতে পারছি না আসলে টুকরোগুলো কোথায়। এখন যদি ওই জিগসো পাজলটাকে যদি একত্র করতে হয় তাহলে কি সবগুলো টুকরোকে আমার একত্রে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে কি ওই জিগসো পাজলটাকে আমার সাজাতে হবে। ঠিক এই কাজটাই কিন্তু আমি আমার ওয়াটার মার্কিং টেকনিকে ইউটিলাইজ করেছি এবং এটাকে ডেভেলপ করেছে। এবং এসবিডিটা হচ্ছে এখানে ইউজ হচ্ছে কি, এই যে আমি হাই এনার্জি ব্যান্ডের সাথে লো এনার্জি ব্যান্ডকে যে সংযুক্ত করব, মানে হচ্ছে আমি হোস্ট ইমেজের হাই এনার্জি ব্যান্ডের সাথে আমি ওয়াটার মার্কের লো এনার্জি ব্যান্ডকে আমি সংযুক্ত করছি, যাতে করে কি যদি হাই এনার্জির সাথে লো এনার্জি যদি থাকে তাদের মধ্যে কিন্তু ইন্টারাকশনটা কিন্তু কম হয়। ফলে কি হবে, কারোরই এনার্জি স্পেকট্রামের কোনো ধরনের ক্ষতি হবে না। ফলে কি আমি এমবেড করার পরেও হচ্ছে কি ওয়াটার মার্ক ইমেজ কি আগের মতোই থাকবে, মানে কোনো কি পারসেপচুয়াল চেঞ্জ হবে না, এবং ওয়াটার মার্ক ইমেজকে এক্সট্রাক্ট করে আনার পরেও কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না, যেটা কি আমি এখানে দেখিয়েছি। এখানে যেটা দেখা যাচ্ছে এই যে আমি হোস্ট ইমেজ এটা এবং ওয়াটার মার্ক ইমেজ এটা দুটোর মধ্যে কিন্তু কোনো ধরনেরই কোনো পার্থক্য নেই, কারণ আমি এমবেডিং অ্যালগরিদমটা ঠিক সেইভাবেই কিন্তু ডিজাইন করেছি। এখন ওয়াটার মার্ক ইমেজেরও যে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, সেটা আমি আরেকটা ম্যাটল্যাব অ্যালগরিদম রান করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে আগে কিছু জিনিস একটু বলে রাখি। এখানে আপনারা দেখে থাকবেন, এখানে আমি আইএম রিড একটা কথা ব্যবহার করেছি। আইএম রিড বলতে কি বোঝাচ্ছে, যে আমি একটা ইমেজকে কিভাবে এখানে রিড করতে পারি।
কারণ আমার ইমেজটাকে তো নিয়ে আসতে হবে প্রথমে ম্যাটল্যাবে। এটা হচ্ছে আইএমডি, এটা এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে হচ্ছে তার রিলেশনটা বোঝাচ্ছে, যেটা সিতে ইউজার ডকুমেন্টস ম্যাটল্যাব এরকম আইএমডি দিয়ে আমরা কি করব, ইমেজটাকে এখানে নিয়ে আসবো। দেন আমি এখানে কি করেছি, আই এম রিসাইজ, এই ডিতে আমি যে ইমেজটাকে রিড করছি সেটার সাইজ আমি 4 গুণ বাড়িয়ে দিলাম। মানে যে কোনো ইমেজের সাইজ যদি আপনারা বাড়াতে চান সেক্ষেত্রে আই এম ম্যাম রিসাইজ এই ফাংশনটা ব্যবহার করবেন। হ্যাঁ। ম্যাম উইন্ডোটা শেয়ার হয়নি, এটা পাওয়ার পয়েন্টেরটা শেয়ার হয়েছে। হ্যাঁ, পাওয়ার পয়েন্টের উইন্ডোটা ম্যাটল্যাব শেয়ার হয়েছে। ম্যাটল্যাব কোডটা কি দেখা যাচ্ছে? না ম্যাম, দেখা ম্যাটল্যাব যাচ্ছে না। কোডটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, না? আচ্ছা, সরি আসলে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে কি ডিতে আপনারা দেখে থাকবেন যে আই এম রিড দিয়েছি। আই এম রিড দিয়ে আসলে কি বোঝাচ্ছে, একটা ইমেজকে কিভাবে আমি রিড করব। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাটল্যাবের মধ্যে এই আইএমরিড ফাংশনটা দিয়ে এখানে সি মানে অ্যাপোস্ট্রোফির ভেতরে যে লাইনটা আছে সেটা দিয়ে আমি আসলে লোকেশনটাকে বোঝাচ্ছি, কোন লোকেশনে আমি রেখেছি। এবং এখানে আরেকটা ফাংশন আমি ব্যবহার করেছি কি, আই এম রিসাইজ, এটাতে কি লিখেছি D4, মানে ডি হচ্ছে কি এই ডিতে যেই ইমেজটাকে আমি রিড করছি সেটা, এবং 4 দিয়ে আমি কি বোঝাচ্ছি, আমি এই ইমেজটার সাইজকে 4 গুণ বাড়িয়ে দিলাম। সো আপনারা যদি কোনো ইমেজ রিড করতে চান বা যে কোনো ধরনের ইমেজ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আইএম রিড ফাংশনটা ব্যবহার করবে। এবং আইএমডি সাইজ মানে কোনো একটা ইমেজের সাইজ যদি আপনারা বাড়াতে বা কমাতে চান, এটা আসলে কি কারণে দরকার, যে আমরা যে স্ট্যান্ডার্ড টেক্সট ইমেজ গুলো ব্যবহার করি সেগুলোতে একটা নির্দিষ্ট সাইজ থাকে। সো আপনাদের হয়তো তার থেকে কম সাইজও লাগতে পারে অথবা তার থেকে বেশি সাইজও লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনারা আইএম রিসাইজ এই ফাংশনটা ব্যবহার করে এটার সাইজকে যে কোনো কিছু করতে পারেন। যেমন আমি এখানে 4 গুণ করেছি, আবার এখানে দেখবেন সেটাকে আমি অর্ধেক করেছি, আবার অনেক সময় 2 গুণও করেছি, এরকম যে কোনো সাইজের আপনারা করতে পারেন। তারপর এখানে আপনারা দেখবেন এই যে DWT2 এই ফাংশনটা আমি ব্যবহার করেছি। এটার মাধ্যমে আমি কি করেছি দেখবেন, এই যে বি ইমেজটা আমি 4টা ব্যান্ড কি করেছি, ক্রিয়েট করেছি। এখানে আবার দেখবেন এই 4টা ব্যান্ডের মধ্যে যে এইচ সাব ব্যান্ডটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমি আবার 4টা ভাগে কিন্তু বিভক্ত করেছি। আবার এইখানে যে H1টা তৈরি হয়েছে সেটাকে আমি আবার 4 ভাগে কিন্তু বিভক্ত করেছি। এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি বিভিন্ন এনার্জি লেভেল ক্রিয়েট করছি, সেটা আমি এই মাধ্যমেই কিন্তু করছি। আপনারা যখন পরবর্তীতে কাজ করতে যাবেন, ইটস আপ টু ইউ আপনারা কত লেভেল ব্যবহার করতে চান। তারপর হচ্ছে ইডাব্লিউটি এর পরে এখানে আমি এসভিডি টা ইউজ করেছি। এসভিডি তে হচ্ছে যে যেটা বললাম 3টা ম্যাট্রিক্স হচ্ছে ক্রিয়েট হয়, U1 S1 B1, এই 3 ধরনের ম্যাট্রিক্স এখানে তৈরি হবে এসভিডি এর মাধ্যমে। এবং এটার যেই ফাংশনটা যেভাবে লিখতে হয় সেই জিনিসটাই আমি এখানে দিয়েছি এসভিডি করে। তারপর ফাইনালি সবকিছু করার পরে ওখানে একটা কোএফিসিয়েন্টের মান আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে যখন সিঙ্গুলার ভ্যালুকে আমি কম্বাইন করবো, এই যে এখানে এই কোএফিসিয়েন্টের মানগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কোএফিসিয়েন্টের মান যদি আপনারা এমবেডিং এবং এক্সট্রাকশনের সময় যদি ঠিক না রাখেন সেক্ষেত্রে কিন্তু পোস্ট ইমেজ এবং ওয়াটারমার্ক ইমেজের মধ্যে কিন্তু যে আমি যে দেখিয়েছি যে কোনো ভিজুয়াল কোনো ডিগ্রেডেশন নেই বা ভিজুয়াল কোনো ডিফারেন্স আপনারা পাচ্ছেন না, সেটা মেনটেন হবে না। প্লাস এক্সট্রাকশনের পরেও কিন্তু ওয়াটার মার্কের কোয়ালিটি খারাপ হয়ে যাবে যদি এই কোএফিসিয়েন্টের মানগুলো আপনারা ঠিক মতো না রাখেন। ঠিক আছে, ফাইনালি হচ্ছে আমরা ওয়াটার মার্ক ইমেজ পাবো। এবং এখানে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমি ফাইনালি কিন্তু এখানে এই যে ওয়াটারমার্ক ইমেজ 1 এগুলো কিন্তু পেয়ে যাবে। এখন এটা আমি একটু আপনাদেরকে রান করিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি এতবার করে বলছি যে ওয়াটারমার্ক ইমেজেরও কোনো চেঞ্জ হচ্ছে না। এটা যদি আমি একটু রান করি তাহলে বোঝা যাবে, একটু অপেক্ষা করতে হবে।
ফিগারটাকে দেখা যাচ্ছে? না, ইয়েস ম্যাম। ফিগারটাকে দেখা যাচ্ছে? দেখা ইয়া। যাচ্ছে। আচ্ছা, এখানে আপনারা দেখেন, আপনাদের মনে হতে পারে কি যে আমার হোস্ট ইমেজ এবং ওয়াটারমার্ক ইমেজ একই রকম দেখাচ্ছে কেন? হ্যাঁ, আমি একই রকমই ইউজ করেছি আপনাদেরই সুবিধার্থে, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কিভাবে চেঞ্জ গুলো হচ্ছে। এখানে আপনারা ডিফারেন্ট ইমেজও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে চারটে ইমেজে আমি একই ধরনের ইমেজ ব্যবহার করেছি, কিন্তু চারটার সাইজ কিন্তু চার ধরনের। ঠিক আছে, এটা আমি দেখিয়েছি শুধুমাত্র বোঝার জন্য যে রিকভার করার পরে আসলে কি হচ্ছে। এখানে আপনারা দেখে থাকেন, দেখবেন যে ওয়াটারমার্ক ইমেজ 1 আমি যখন রিকভারি করছি, একটু কিন্তু কি হচ্ছে এখানে ডিগ্রেডেশন কিন্তু আপনারা লক্ষ্য করছেন। আবার ওয়াটারমার্ক ইমেজ 2 কে যখন আমি রিকভার করছি, তখন ডিগ্রেডেশনটা আরেকটু কমে গেছে। এবং ওয়াটারমার্ক ইমেজ 3 এবং 4 এর মধ্যে কিন্তু কোনো ধরনের ডিগ্রেডেশনই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এটা কি কারণে হয়েছে? যেহেতু আমি বলেছি যে আমি এন্টায়ার এনার্জি স্পেকট্রামে ব্যবহার করছি, সেটা হোস্ট ইমেজ হোক অথবা ওয়াটারমার্ক ইমেজ হোক। এবং আপনারা দেখবেন এখানে আমি ওয়াটারমার্ক ইমেজ চারটা কিন্তু ব্যবহার করছি। ফলে যত ভালো টেকনিকে আমি ডেভেলপ করি না কেন এবং যতভাবে আমি অ্যালগরিদম ডিজাইন করি না কেন, যে হ্যাঁ আমার এনার্জির ইন্টারাকশন যাতে কম হয়, পুরোপুরি 100% কিন্তু ইন্টারাকশনটা কমানো সম্ভব নয়। এজন্যই কিন্তু ওয়াটারমার্ক ইমেজ 1 এবং 2 এর ক্ষেত্রে কিন্তু একটু হলেও আমার কি হচ্ছে, ভিজুয়ালি কিন্তু একটু ডিগ্রেডেশন আমরা লক্ষ্য করতে পারছি। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, যেহেতু আমরা এখানে বেশি এনার্জি লেভেল ব্যবহার করছি, আমরা আসলে ওয়াটারমার্ক ইমেজ 1 এবং 2 কে কিন্তু একটু বেশি ভেতরে কিন্তু ঢুকিয়ে ফেলছে। মানে যতগুলো এনার্জি লেভেল আমি ক্রিয়েট করব, আমার কিন্তু কিছু এনার্জি লেভেল কিন্তু একটু ডেপথ কিন্তু একটু বেশি থাকবে। ওই বেশি গভীরতার এনার্জি স্পেকট্রামে যখন আমি কোনো একটা ওয়াটারমার্ক ইমেজকে যখন ঢোকাবো, এমবেড করবো, এবং পরবর্তীতে সেটাকে যখন অনেক গভীর থেকে যখন কিছুকে আমরা এক্সট্রাক্ট করব, তখন কিন্তু একটু হলেও কিন্তু তাতে ডিগ্রেডেশন থাকে। সেই জিনিসটাই আমি কিন্তু এখানে দেখিয়েছি। তবে একটা সব থেকে সর্বনিম্ন যাতে থাকে সেই চেষ্টাটাই কিন্তু করতে হবে। এবং এখানে আমরা বলতে পারি, যেহেতু আমি চারটা ইমেজ যেহেতু ঢুকিয়েছি, ওয়াটারমার্ক ইমেজ 3 এবং 4টার 100% রিকভারি হয়েছে, হ্যাঁ এখানে আমাদের কিছু কম্প্রোমাইজ করতে হবে, কি 1 এবং 2 এর ক্ষেত্রে কিছুটা ভিজুয়াল ডিগ্রেডেশন মেনে নিতে হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে মেইন যে কাজটা, সেটা যে আমরা ওয়াটারমার্ক আসলে কিভাবে করে থাকি। এবং হ্যাঁ, ওয়াটারমার্ক আমরা কিভাবে করে থাকি এবং সেই পুরো জিনিসটাই আমি আপনাদেরকে দেখালাম। যে এলগরিদমটা দেখালাম, ম্যাটল্যাব ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি সেটা দেখালাম, আর যে রেজাল্ট গুলো সেটা দেখালাম। তাহলে আমরা বলতে পারি যে ম্যাটল্যাব হচ্ছে আসলে এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আসলে আমরা যে কোনো কিছু, সেটা শুধুমাত্র সিগন্যাল প্রসেসিং ওয়াটার মার্কিং বা ম্যাটল্যাব ওয়াটার মার্কিং বা স্টেগানোগ্রাফি, সেটা না, যে কোনো কিছুই এটার মাধ্যমে কিন্তু করা সম্ভব, যদি অ্যালগরিদম গুলো ঠিকভাবে ডিজাইন করা যায় এবং ফাংশন গুলো ঠিকভাবে ইউজ করা যায়। তো আমার লেকচার আসলে এতটুকুই। যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আপনারা আমাকে বলতে পারেন। ধন্যবাদ ম্যাডাম, আপনার হ্যাঁ, সুন্দর একটা উপস্থাপনার জন্য। কারণ ম্যাথল্যাবের উপকারিতা মানে ম্যাথল্যাব ফর রিসার্চ রিসার্চ কাজে যে ম্যাথল্যাবটা আমরা ইউজ করতে পারছি, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ হচ্ছে আমাদের ওয়াটারমার্কিং যেটা হচ্ছে বর্তমান যুগ হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি। হ্যাঁ, ইনফরমেশনের সিকিউরিটি নিয়ে কাজ হচ্ছে অনেক কিছু, এবং সেটা একটা যেহেতু হট টপিক, এবং সেই টপিকটা নিয়ে একটু ম্যাথল্যাব দিয়েও করা যাবে সেই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমরা এই লেকচার থেকে পেলাম। এখন যারা পার্টিসিপেন্ট রয়েছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা একটু কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো যে কোনো বিষয় যদি আজকের টপিকের উপর যে কোনো বিষয়ে যদি কোশ্চেন থাকে, কোশ্চেন করবেন। I think
একটা কোশ্চেন ছিল আমার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ম্যাডাম একটু যদি কাইন্ডলি কোডটা ওপেন করতেন, ম্যাটল্যাব কোডটা। ম্যাটল্যাব কোডটা ঠিক আছে, আমি করছি। হ্যাঁ, বলুন। ম্যাডাম এখানে যে ডিডব্লিউটি করা হচ্ছে, ওখানে আমরা যে হ্যাঁ প্রত্যেকটা স্টেপে কোন কোয়ার্টাইলটা নিচ্ছি, যে এইচ ওয়ান, এইচ2, এল3, মানে এখানে আসলে হ্যাঁ কিছুর উপর ডিপেন্ড করে আমরা কোয়ার্টাইলটা করতেছি আর কি, সিলেক্ট হ্যাঁ করতেছি। হ্যাঁ 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 আপনার প্রশ্নটা একটু আবার বলবেন। মানে প্রশ্ন হচ্ছে এই যে স্টেপ গুলা, ডিডব্লিউটির স্টেপ গুলা, এখানে হচ্ছে প্রথমে হ্যাঁ ওই বি হ্যাঁ হ্যাঁ ইমেজটাকে আমি ডিডব্লিউটি করলাম, হ্যাঁ হ্যাঁ এরপরে হ্যাঁ বি ইমেজের হাই হাই যে হ্যাঁ হ্যাঁ ব্যান্ডটা নিলাম, এরপরে হাই হাই, এরপরটা তো হাই হাই নিলাম, হ্যাঁ হ্যাঁ এভাবে করে হ্যাঁ এরপরে সে কেন লো লো নিলাম, হ্যাঁ মানে ফোর্থ আচ্ছা, এটা ফোর্থ হচ্ছে স্টেপে এসে লো লো এটা কেন হচ্ছে নিলাম? আমি এখন আপনাকে আসলে ওভাবে এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার আসলে অ্যালগরিদম। ঠিক আছে, এটা যে আচ্ছা আপনাদেরকেও নিতে হবে এটা কিন্তু না। ঠিক আছে, যেহেতু আমি যে ওয়াটার মার্কিং যেটা আমি ডেভেলপ করেছি, এটাতে আমার অ্যালগরিদমটাই এরকম ছিল যে আমি এটার পরে এই সাবব্যান্ডের পরে এই সাবব্যান্ডটাকে বিভক্ত করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যালগরিদম। আপনারা চাইলে কি, আমি এখানে এলএল3 নিয়েছি, আপনারা চাইলে এখানে LH3ও কিন্তু নিতে পারেন। এটা হচ্ছে আপনাদের উপরে। আচ্ছা আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে আমার যে রেজাল্টেন্টটা সেটা ভালো আসতেছে কিনা সেটা দেখার বিষয় আর কি। থ্যাংক ইউ ম্যাডাম, ইয়েস এটাই কোশ্চেন ইয়েস ছিল। ইয়েস এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এটাই। ঠিক আছে।